আমরা ৩৫ বছর পর পাওয়া একটা রাকসু, এটাকে অধিকার আদায়ের একটা সফলতা। সেই জায়গা থেকে আমরা এটাকে একটা উৎসব হিসেবে দেখতে চাইছিলাম সবসময়, এবং সেই আমেজ নিয়েই কিন্তু আমরা কোনো প্রকার রেষারেষি ছাড়া ছাত্রদল তাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করে তারা কিন্তু কাজ করতেছে, ছাত্র শিবির কাজ করতেছে, স্বতন্ত্র প্রার্থীরা যে যার যার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে এই নির্বাচনটাকে কেন্দ্র করে। হঠাৎ করেই এই রাকসুর আগ মুহূর্তে 4 থেকে 5 দিন আগে একটা ট্রাম্প কার্ড তারা প্লে করলো যে আমাদের পোষ্যকোটা এখনই ফিরে আনতে হবে। পোষ্যকোটা নির্বাহী আদেশে জানুয়ারিতে, আমরা যখন আন্দোলন করি জানুয়ারিতে নির্বাহী আদেশে পোষ্যকোটা বাতিল হয়ে যায়। তারপরে গিয়ে তারা আবার একটা সিদ্ধান্ত নেয়, গোপনে তারা ভর্তি করাচ্ছিল 49 জনকে। সেই তালিকাটাও যখন আমাদের কাছে চলে আসে, আমরা যখন এটা নিয়ে পোস্ট করি বা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি, তারপরে তারা প্রকাশ্যে এই সুযোগটাই খুঁজে যে যারাই মূলত ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে বা যারাই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে, আলটিমেট এটাই রিয়েলিটি যে তারা চায় যে হল সংসদ, কেন্দ্রীয় সংসদ, সিনেটে তারা অংশগ্রহণ করে, তারা ভ্যালিড পজিশন থেকে কথা বলুক। তো ওনারা মনে করছে এরা হয়তো বা প্রচারণায় ব্যস্ত থাকবে, সেই সুযোগে আমরা গিয়ে এই পোষ্যকোটাটাকে আবার ফিরে আনবো। আমাদের কাছে দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট কথা। প্রথম ব্যাপার হচ্ছে রাকসু আমাদেরকে লাগবে না, রাকসু আমাদের লাগবে একটা লেভেল প্লেইং ফিল্ড দিয়ে এবং শিক্ষার্থীর উপস্থিতি, শিক্ষার্থীর অংশগ্রহণমূলক একটা রাকসু লাগবে। আবার পোষ্যকোটাকে কোনো নামে বেনামে ফেরত আসতে দেওয়া যাবে। এই দুইটাকেই একসাথে আমরা মুভ করতে চাই। তো এই জায়গা থেকে আসলেই এই প্রশাসনের যে সিদ্ধান্ত হঠাৎ করে এই রাকসুর মাঝখানে এমন সেন্সিটিভ একটা ব্যাপারকে নিয়ে আসা এবং রাকসুর মুখোমুখি দাঁড়া করায় দেয়া, এই জন্য আসলে লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট হয়েছে এবং উৎসবের আমেজটা নষ্ট হয়ে গেছে। অনেক শিক্ষার্থীরা হতাশায় বাসায় চলে গেছে। আমি বলতে গেলে এই অংশটা কিন্তু কম না, 30 থেকে 40% স্টুডেন্ট কিন্তু বাসায় চলে গেছে। আমরা যখন হলগুলোতে যাচ্ছি, রুম ফাঁকা, অনেকে 23 তারিখের টিকিট করছে, অনেকে 22 তারিখের টিকিট করে ফেলছে। ক্যাম্পাসে বড় একটা ঝামেলা হইতে পারে, যেহেতু কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী মুখোমুখি একটা অবস্থানে চলে গেছে। তো এরকম শান্তিপ্রিয় মানুষ শিক্ষার্থীদের সংখ্যাটাও কিন্তু কম না। তো তারা তাদের জায়গা থেকে বাসায় চলে গেছে। অনেকেই পূজার ছুটির আগে, যেহেতু 25 তারিখ ডেটটাই এমন যে আমরা আরও আগানোর কথা যখন বলতেছিলাম, 25 তারিখ ডেটটাই এমন যে বৃহস্পতিবার নির্বাচন। এখন অনেকেই চিন্তা করতেছে আমি বৃহস্পতিবার যদি বাসায় যাই আমি আরও কিছুদিন ছুটি পাবো, টানা 11 দিন ছুটি পাবো। সেই দিকগুলোকে বিবেচনা করে আমার এখন যে আমেজটা ছিল, আমরা যে আমেজটা ধরে রাখতে চাইছিলাম ক্যান্ডিডেটটা, ওইটা আসলে এখন নাই। তার মানে আপনার এখন এই মুহূর্তে আপনার দাবিটা কি থাকছে বা আপনি কোনটাকে প্রেফার করছেন, যে 25 তারিখেই যে অবস্থা আছে ইলেকশন কমিশন যদি নির্বাচন কন্টিনিউ করে সেই অবস্থাতে নির্বাচনটা হোক, নাকি সুবিধামতো সময়ে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক? সুবিধা মতো সময়, ডেফিনেটলি শিক্ষার্থীর সুবিধা মতো সময়, যেখানে শিক্ষার্থী অংশগ্রহণ করবে কোনো প্রকার কন্ট্রোভার্সি ছাড়াই। আমার 25 তারিখে নির্বাচন হইলে দেখা যাচ্ছে যে বিশাল একটা অংশ এখন পর্যন্ত তারা কিন্তু হতাশ হয়ে ফিরে গেছে। এটা দায় ডেফিনেটলি প্রশাসনকে নিতে হবে, এটা শিক্ষার্থীরা নিব না। বাট এই জায়গা থেকে ওনারা যদি 5 দিন আগে পোষ্যকোটা না নিয়ে আসতো, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতো না, আর এই শান্তিপ্রিয় শিক্ষার্থীরা চলে যেত না। আমরা শিক্ষার্থীদের দোষ দিতে চাই না, কারণ ক্যাম্পাস অস্থিতিশীল হইলে কোন পরিবার তার সন্তানকে এই ক্যাম্পাসে এই অস্থিতিশীল পরিবেশে তারা রাখতে চাইবে? আমার পরিবার থেকেও তো কথা আসতেছে, যেহেতু তুমি ট্রিগার আছো, তুমি বাসায় চলে আসো, তোমার জীবনের আমাদের কাছে একটা মূল্য আছে। আমার না হয় আমার লাইফের মূল্য আমার কাছে না থাকতে পারে, আমার পরিবারের কাছে। ডেফিনেটলি এখানে যারাই পড়াশোনা করতেছে তারা পরিবারের প্রিয় সন্তানগুলা। সো ক্যাম্পাস অস্থিতিশীল হইলে ডেফিনেটলি তারাই চাইবে, এবং বিশাল একটা অংশ এই জন্যই বাসায় চলে গেছে যে ক্যাম্পাস যে কোনো একটা সময় অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি হতে পারে। এবং এই ভীতির সঞ্চারটা প্রশাসনের পক্ষ থেকেই, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেই এবং স্থানীয় জায়গার পক্ষ থেকেই এই ভীতির সঞ্চারটা আসছে। আমি কোনো জায়গায় দেখি নাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা যেটাই হোক না কেন পোষ্যকোটাকে কেন্দ্র করে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা নিয়ে বাহিরের মানুষজন এটা নিয়ে মানববন্ধন করতে হবে। ওয়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল জিনিসটি কেন বাইরের মানুষকে করতে হবে? তাহলে কি আমি এখন আমার যে বাইরের, আমি তো চাইলে পারতাম আমার নির্বাচনী প্রচারণা করার জন্য, যেহেতু রাজশাহীর আন্দোলনে আমি নেতৃত্ব দিচ্ছি, আমার তো মিনিমাম 400-500 মানুষ আছে এখানে, যারা ভিতরে এসে আমার জন্য কাজ করে কিন্তু এখানে পুরোটা ছড়াই দিতে পারে। ছাত্র শিবিরেরও এই আছে, ছাত্র দলেরও আছে। তাহলে এই জায়গায় কোন সেন্সে আমরা শিক্ষার্থী হিসাবে ভুল করতে পারি? শিক্ষকদের এই জায়গা থেকে, প্রশাসনের এই জায়গা থেকে তাদেরকে এই ফিল্ডটা, এই গ্রাউন্ডটা কীভাবে দিল, আমার এটা একটা প্রশ্ন থেকে যায় যে মেইন গেটের সামনে তারা কীভাবে মানববন্ধন করতেছে। এবং এটা ডেফিনেটলি শিক্ষার্থীরা ভয় পাবে যখন লোকাল এমনিতেই চবিতে বড় রকমের একটা হামলা হয়ে গেছে। শিক্ষার্থীরা এই ভয়টাই পাচ্ছে যে স্থানীয়দের সাথে আবার একটা ক্লাশ না লাগে।
গোপনে যে ভর্তি করাচ্ছে আপনি যেটা বললেন, এটা কারা করাচ্ছে গোপনে? গোপনে ভর্তি করাচ্ছিল 49 জনের একটা তালিকা চলে আসছিল অলরেডি, মানে প্রাতিষ্ঠানিক সুবিধা নামে একটা আমরা তালিকা আমরা সাথে সাথে পেয়ে যাওয়ার সাথে সাথে আমরা ফেসবুকে পোস্ট করে এখনো পর্যন্ত আমার কাছে এসে, এবং ওই শিক্ষার্থীগুলাকেই ভর্তি করানোর জন্যই কিন্তু এত তোড়জোড় চলছে। মানে এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আলাপ হচ্ছে একটাই, যে এই সেশন থেকেই এই শিক্ষার্থীদের থেকে এই সুবিধাটা দিতে হবে। এর জন্য পোষ্যকোটা পুনর্বহালের বিভাগ। একটু একটা প্রশ্ন, বাহিরে যারা আজকে আন্দোলন করছিলেন তারা বলছিলেন যে আপনার বিচার না হওয়া পর্যন্ত, মানে যদি বিচার না হয় আর কি, তাহলে এই ক্যাম্পাসে খাদ্য সরবরাহ তারা বন্ধ করে দিবে। দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেমন তাদের দরকার, আবার এটাও সত্য যে মানে আমি শিক্ষার্থী হিসেবে তাদের যেমন হেল্প দরকার, তাদেরও কিন্তু আমাদের হেল্প দরকার। তো একপাক্ষিকভাবে চিন্তা করে লাভ নাই। আমরা যদি মেসে না গিয়ে আমরা যদি চিন্তা করি আমরা জোহা চত্বরে এখানে ঘুমাবো বা ক্যাম্পাসে ঘুমাবো, পুরো মেস ফাঁকা হয়ে যাবে। তাদের যেই বিল্ডিংগুলো বানাইছে এগুলো সব মেসের শেপে বানাইছে, কোনো বাসা ভাড়াও দিতে পারবে না। ঠিক সেইভাবেই আমরাও যদি আমাদের জায়গা থেকে ডেফিনেট সহনশীল হওয়াটাও প্রয়োজন। আমরা তাদের জায়গা থেকে আমরা বিপরীত মুখে স্টেটমেন্ট দিচ্ছি না, আমরা শুধু একটা জিনিসই বলতে চাচ্ছি, সম্প্রীতি দুই পক্ষ থেকেই দরকার। এবং ঝামেলাটা শিক্ষার্থীদের থেকে বেশি ঝামেলাটা হয়েছে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের। প্রশাসন, আমরা সবসময় একটা কথাই বলতেছি যে আমি যেই জিনিসটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমস্যা হয়েছে, একটু কথা বলে আপনারা ইয়ে করে নিন। যে জিনিসটা নিয়ে প্রথম সূচনাটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা 8 জন অনশনে বসে 4 জন অলরেডি অসুস্থ হয়ে গেছে। এটা কি প্রশাসনের দায় নাই? আমরা এখানে 1200 শিক্ষার্থী, আমরা কিন্তু 1200 শিক্ষার্থীকে আটকাই নেই। আজকে আমি নির্বাচিত হলাম, আমি জিএস নির্বাচিত হলাম, আমার একটা শিক্ষার্থী রাস্তায় পড়ে মরতেছে, এটা জব দিতে আমাকে দিতে হবে না? শিক্ষার্থীরা আমার গাড়ি বহর আটকাবে না? শিক্ষার্থীরা আমার উপর হামলা করবে না? এটা স্বাভাবিক ব্যাপার, ডেফিনেটলি করবে তারা তাদের জায়গা থেকে। উনি প্রশাসন, উনি কিন্তু শিক্ষক না, এখন উনি প্রশাসন। ডেফিনেটলি শিক্ষক হিসেবে আমরা যথাসম্ভব তাদেরকে রেসপেক্ট জানাই এবং আমাদের জায়গা থেকে যতটুকু গ্যাপ হয়েছে আমরা ভুল স্বীকার করি। কিন্তু এটাও মানতে হবে, যখন আমার 4 জন হসপিটালে একজনের হাতে শিরা খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি ওখান থেকে প্রশাসনিক ভবন থেকে বের হয়ে উনি পকেটে হাত দিয়ে উনি হাসি দিয়ে গাড়িতে উঠে যাচ্ছে, এটা ডেফিনেটলি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে একটা মরা বাড়িতে গিয়ে উনি হাসতেছে। তখন স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা তার গাড়িটা আটকায়। যে একটা রেজাল্ট আপনাদের পক্ষ থেকে সিদ্ধান্ত কি? আমরা তো আমাদের শিক্ষার্থীদের মারা যাইতে দিতে পারি না। এবং একটা অন্যায্য একটা সুবিধা, বিষয়টা তো এমন না যে আমার রাকসুটা লাগবে তাই বলে আমি পোষ্যকোটাকে ছাড় দিব। তাহলে আমি কিসের ছাত্র নেতা হইলাম? আমি কিসের রাকসুর নেতা হব? আমাকে একটা অন্যায্য জিনিস প্রতিষ্ঠিত করে আমি তাদের সাথে আমার সমাজতা করে আমি আতাত করে তারপরে আমি রাকসুর নেতা হয়ে আমি শিক্ষার্থীদের জন্য কতটুকু কাজ করতে পারবো? আমার শিক্ষার্থীরা যেখানে রাস্তায় তারা অনশনে বসছে, তারপরে স্যারদের সাথে স্যার এই ব্যাপারে কথা বলতেই নারাজ। অথচ যে 10টা শর্ত দেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক সুবিধার ক্ষেত্রে, এই 10টা শর্তের যে কমিটিটা, ওটার কমিটির মেইন কিন্তু আহ্বায়ক কিন্তু প্রফেসর মাইনুদ্দিন স্যার। সো তার কাছে আমরা জবাব নিতেই পারি যে স্যার আপনি যে এই শর্তগুলো দিলেন, আপনি কোন শিক্ষার্থীর সাথে আলোচনা করছেন? শিক্ষার্থীরাও তো এই বিশ্ববিদ্যালয়ে স্টে করলেন, তাই না? যেহেতু আগে একবার বাতিল হয়েছে নির্বাহী আদেশে, তার মানে বাতিল হওয়ার পরে যদি যাদের মাধ্যমে বাতিলটা হয়েছে, যে শিক্ষার্থীদের মাধ্যমে, ডেফিনেটলি একটা রেজাল্ট আসা উচিত ছিল যে বাতিলটা হয়েছে, যাদের সাথে বাতিল করা হয়েছে, সেই শিক্ষার্থীরা কি বলে যে এই 10টা শর্ত সাপেক্ষে কি এটা আনা যাবে কি আনা যাবে না, এমন কোনো সিদ্ধান্ত হইতে পারে কিনা, এটাও তারা না। তারা ডিরেক্ট হঠাৎ করে 5 দিন আগে তারা এই সিদ্ধান্তটা নিচ্ছে। এই জন্য এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। এখন এখানে লোকালদের সাথেও আমাদের কিছু হয় নাই, এখানে শিক্ষক, প্রশাসন, শিক্ষার্থী একটা মানে অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার হয়ে গেছে, যেটা প্রশাসনের পক্ষ থেকেও আসছে, শিক্ষার্থীদের পক্ষ থেকেও আসছে। আমরা জুনিয়র এবং শিক্ষার্থীদের জায়গা থেকে শিক্ষকদের কাছে 1000বার ক্ষমা চাইব, কিন্তু আমাদের স্ট্যান্ড একটাই, পোষ্যকোটার ব্যাপারে 0 টলারেন্স। আপনারা যেই কথাই বলবেন, যেই আলাপ দিবেন, কোনো সমস্যা নেই। আপনারা আমি আজকে বলে যাচ্ছি যে আপনারা পোষ্যকোটা বাতিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাতিল করে যদি বলেন যে সালাউদ্দিন এই ক্যাম্পাসে থাকতে পারবে না, সালাউদ্দিনের ছাত্র তো বাতিল করতে হবে, ওকে, আমি রিটও করবো না, আমি কোনো স্ট্যান্ড নিব না, আমি এই ক্যাম্পাস থেকে চলে যাব। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামে বেনামে কোনো ধরনের পোষ্যকোটা, কোনো প্রাতিষ্ঠানিক সুবিধা, কোনো কিছু থাকতে পারবে না। এটা লড়াই, এবং 24-এর যে মেন ম্যান্ডেট ছিল, কোনো প্রকার অযৌক্তিক কোটা থাকতে পারবে না। ওই লড়াইটা এখনো পর্যন্ত লড়তেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি চাই, আমি যতদিন বেঁচে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা এস্টাবলিশ হইতে দিব না। এবং আস্তে আস্তে অন্য বিশ্ববিদ্যালয়ে, আমার বিশ্বাস বসন্ত বিপ্লবের মতো অন্য বিশ্ববিদ্যালয়গুলো এটাতে যখন জেগে উঠবে, তখন মানে সারা বাংলাদেশে ছড়ায় যাবে যত প্রকার অন্যায্য কোটা আছে। শুরু আমাদের করতে হবে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ওনারা বলছে যে বাংলাদেশ যদি আপনার মনে করেন যে
সারা বাংলাদেশে একটা ভুল পথে হাঁটতেছে। আমাকেও ভুলটা বেছে নিতে হবে? মানে এই স্টেটমেন্টটা কেন আসে যে সব কোটা হারাম, পোষ্য কোটা হারাম? তাহলে এখন মুক্তিযোদ্ধার নাতি নাতিরা এসে বলুক যে এতদিন যারা মুক্তিযোদ্ধার নাতি নাতির সুবিধা নিতে এখন কেন আমরা নিব না, এটা বলুক। একটা রিভলিউশন হয়ে যাওয়ার পরে আমাদের এখানে পোষ্য নাতি নাতি কোটা কিন্তু বাতিল হয়ে গেছে, শুধুমাত্র সন্তান কোটা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের, যেটা দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসতেছে। শিক্ষকদের যে ব্যাপারটা, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে ব্যাপারটা, ওনারা ভ্যালিডিটি কিভাবে চায়, এই কোটাটার ভ্যালিডিটি কিভাবে চায়, এটা যে একটা অন্যায্য ব্যাপার এটা তো স্পষ্ট। এখন একটা অন্যায্য ব্যাপার ওনাদের তো আমি চাই, আমরা চাই আফটার রিভলিউশন ওনাদের মেরুদণ্ডটা সোজা থাকা খুবই ইম্পর্টেন্ট। ওনাদের মেরুদণ্ড সোজা থাকবে, ওনারা বলবে যে এই কোটার জন্য আমাদের সন্তানরা কাপড়ের কাপড় পরছিল, এই কোটার জন্য আমাদের 2000+ সন্তান জীবন দিছে, এই কোটার জন্য 22,000+ সন্তান আহত হয়েছে। সো এই কোটা আমরা নামে বেনামে ফেরত আসতে দিব না, আমাদের সন্তানদের এই কোটায় পড়াশোনা করাবো না, এমন স্ট্যান্ড আসতে হবে। আর তাহলে আমরা বুঝবো যে ওনারা মেরুদণ্ডওয়ালা মানুষ, ওনারা জহসারের উত্তরসূরি। আমরা তো জহসারের উত্তরসূরি হিসেবে কাউকে পাচ্ছি না, এটা তো আমাদের জন্য আফসোস।